ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশ সীমা বন্ধ। ইসরায়েলে দফায় দফায় ইরানের হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে সরাসরি সাফাই ট্রাম্পের। হরমুজ প্রণালী বন্ধের বার্তা বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত, বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানির আকাশচুম্বী দাম ও মূল্যস্ফীতি অস্বাভাবিক আকার নেয়ার শঙ্কা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। জাতীয় নির্বাচনে ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে দুদকের চিঠি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের আক্রমণের খবর। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের দাবি, এই হামলায় কোনো ক্ষতি হয়নি। হামলার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারের রাজধানী দোহায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছে, মার্কিন ঘাঁটিতে হামলা সার্বভৌমত্বে আঘাত করা শামিল। সৌদি আরবও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। হামলার পরপরই সংশ্লিষ্টদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ভয়ে কাতারের মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার ইসরায়েলের একাধিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিন ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে কমপক্ষে 15টি বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার ভোর হওয়ার আগে ফের ইসরায়েলের মাটিতে মিসাইল হামলা চালায় তেহরান। হামলার আগে তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। প্রাণহানি কমাতে আশ্রয় কেন্দ্রে চলে যায় সাধারণ ইসরায়েলিরা। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল। হতাহত হয়েছে বেশ কয়েকজন। ইসরায়েলের শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম বিবৃতিতে তিনি এমনটি জানান। খামেনি জানান, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এর শাস্তি তাদের অবশ্যই পেতে হবে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে রাশিয়া গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পরবর্তী করণীয় জানতেই এই সফর বলে মত বিশ্লেষকদের। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের হামলায় কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে এক ফোনালাপে ঐক্যমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানে হামলার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থা নিয়ে এক পোস্টে ট্রাম্প লিখেন, যে শাসন ব্যবস্থা ইরানকে মহৎ করতে পারে না তার পরিবর্তন কেন হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। এমনকি বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়ায় কূটনৈতিক সমাধান ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলছেন, প্রতিশোধের পর প্রতিশোধের ঝুঁকিতে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানে হামলার প্রতিবাদে করাচি ও ইসলামাবাদে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর মধ্যেই হরমুজ প্রণালীর গতিপথ পরিবর্তন করে দুটি সুপার ট্যাঙ্কার ইউটার্ন নিয়েছে। ট্যাঙ্কার দুটি 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম। এই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে বন্ধ হয়ে যাবে শত শত জাহাজ চলাচল। এতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। পারস্য উপসাগরীয় প্রবেশদ্বার বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধের কারণে জ্বালানির দাম বেড়ে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুধু জ্বালানির দামে নয়, পরিণতিতে ধস নামতে পারে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও। পৃথিবীর বুকে মাত্র 33 কিলোমিটার দীর্ঘ একটি জলপথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি হয়ে পড়বে টালমাটাল। অর্থনৈতিক সুনামির আকার নিতে পারে এই সংকট। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনীর মতো। আর এটি সামান্য সময়ের জন্য বন্ধ থাকলে স্থবির হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি। বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের 33% সরবরাহ হয় এই প্রণালী দিয়েই। এই প্রণালীর পুরোটাই ইরানের উপকূল বরাবর অবস্থিত। তাই ইরান যখন এটি বন্ধের ঘোষণা দেয় তখন তা ফাঁকা বুলি হিসাবে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না। হরমুজ প্রণালীর খুব কাছে বাহরাইনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। কেবল সামরিক ঘাঁটি হিসাবে নয়, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক এটি। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে কিনা, এটিও এক বড় প্রশ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন এবং রাশিয়া ছাড়া ইরানের কোনো বন্ধু নাই, সুতরাং এবং এই রাশিয়ার এই মুহূর্তে যে অবস্থা, ইউক্রেন নিয়ে তারা এত ব্যতিব্যস্ত যে তাদের আরেকটা যুদ্ধে জড়ানোর কোনো রকমের সম্ভাবনা নাই। চীনের পক্ষে জড়িত হওয়া খুব কঠিন। চীন কি করতে পারে? এখানে চীনের এয়ারফোর্স তো সেইখানে ফ্লাই করতে পারবে না। যাতে এরকম এক্সট্রিম স্টেপে না যায় সেই জন্য তাদেরকে চেষ্টা করতে পারে, তাদের ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন ধরেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে যথেষ্ট সমর্থন দিয়ে যাবে, চীনের ইরানের উপরে যেন আরও চাপ সৃষ্টি না হয়। ইরানের ভঙ্গুর অর্থনীতির পুরোটাই টিকে আছে তেল রপ্তানির উপর। হরমুজ প্রণালী বন্ধ হলে তাদের নিজেদের তেল রপ্তানিও বন্ধ হবে। অন্যদিকে ইরানের তেলের বড় ক্রেতা চীন। হরমুজ বন্ধ হলে ক্ষতিকর প্রভাব পড়বে চীনের উপরও। ইরানেরও এফেক্ট হবে এবং যারা তেল এখান থেকে ডিপেন্ডেন্ট, সব থেকে বড় এফেক্ট হবে চীনের। তাদের বিগেস্ট পার্টনার এবং চীন হয়তো রেস্ট্রেইন করতে পারে এখানে যে এটা করো না, কারণ চীনের সাপ্লাই এদিক দিয়ে যায়। এবং ছোট কান্ট্রি বাংলাদেশও এফেক্টেড হবে, ভারত এফেক্টেড হবে, ইউরোপ তো এফেক্টেড হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাই দ্য ওয়ে আবার অতটুকু এফেক্ট হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন তেলে প্রায় স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের মতো দেশের জন্য সমূহ বিপদের সম্ভাবনা। তখন আমাদের অনেক ইন্ডাস্ট্রি হয়তো বন্ধ হয়ে যেত। রেলওয়ে, রোড ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি যারা এগুলো কনজিউম করে, ইলেকট্রিক সাপ্লাই, অনেক কিছুই আমাদের এখনও, গ্যাস এবং ফার্নেস, গ্যাসও তো ওখান দিয়ে আসে। এসবের বাইরেও ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম আকাশ ছোঁবে। খাদ্য, পোশাক থেকে শুরু করে উৎপাদন খরচ চলে যাবে নাগালের বাইরে। বিশ্ব এক ভয়াবহ মুদ্রাস্ফীতির কবলে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরেকটা জিনিস করা করতে পারে তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিকালে আদালতকে তিনি বলেন, নির্বাচনে কারচুপি হওয়ার দায় তার না। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় এমনটা হয়েছে বলেও জানান তিনি। তবে এদের বিরুদ্ধে তৎকালীন সময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন নুরুল হুদা। বিস্তারিত মোবাশ্বের আহমদের প্রতিবেদনে। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের একটি হয়েছিল 2018 সালে, যে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা। তার মেয়াদে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন, ব্যাপকভাবে পরিচিতি পায় রাতের ভোট হিসেবে। অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের 10 মাস পর বিএনপির করা নির্বাচন কারচুপির মামলায় আবার দৃশ্যপটে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রবিবার রাতে উত্তরার নিজ বাসা থেকে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশের সোপর্দ করে উত্তেজিত জনতা। উত্তরা থেকেই রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয় তাকে। সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় ঢাকার CMM আদালতে নিয়ে আসা হয় নুরুল হুদা সহ মামলার এজাহারভুক্ত আসামিদের। এ সময় নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়ে এজলাসে তোলা হয়। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে কারচুপি নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে KM নুরুল হুদার। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন, এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই যে ধারাগুলো, এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা
এটি বুঝাতে সক্ষম হয়েছি। এদিকে একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 2018 সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হওয়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে 2014-2024 পাতানো নির্বাচনে প্রভাবশালীদের তথ্য চায় দুদক। রিপোর্ট ফররুখ বাবুর। আওয়ামী লীগ সরকারের অধীনে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ এসেছে 2014, 2018 এবং 2024 নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। সন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন এবং সব রেকর্ডপত্র প্রাপ্তি শেষে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। চলতি বছরের জানুয়ারিতে এসব অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। তখন গঠন করা হয় 5 সদস্যের কমিটি। অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশনে। আমাদের কাছে তথ্য রয়েছে যে 13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছিল। এরকম 13টা জেলাতে আমাদের যে এনফোর্সমেন্ট টিম রয়েছে তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা ছাড়াও তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। যেই আমাদের যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেখানে সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সব নিয়েই আমাদের টিম সেখানে কাজ করছেন। এরই মধ্যে 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন চাইলে তাকে শতভাগ ভোট কাস্টের অপরাধে গ্রেফতার দেখানো যায়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় মব জাস্টিসের যে ঘটনা হয়েছে তা কাম্য নয়। গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময়ের মব জাস্টিস অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরে উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কর্মকর্তা কর্মচারীদের নানা দিক নির্দেশনা দেন। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব উত্তরা থেকে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে গণফোরামের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোট আয়োজনের সব সংশয় কেটে গেছে বলেও দাবি তার। জানা নির্বাচনী তফসিল ঘোষণায় আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে, এখান থেকে সরে আসার সুযোগ নাই। দলের কেউ এর সাথে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গণফোরামের পর সন্ধ্যায় এনডিএম এর সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা,
বিএনপির কোনো সমস্যা নেই। টানা 40 দিন পর গতি ফিরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। নাগরিক সেবা চালুর পাশাপাশি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবারও আন্দোলন চলমান ছিল। সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী আসলেও নগর ভবনে আসেননি প্রশাসক আর প্রকৌশলীরা। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন নগরবাসী। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও শপথ পড়ানোর দাবিতে টানা 40 দিন ধরে আন্দোলন করে আসছেন ঢাকাবাসী। সোমবার সকাল 11টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকাবাসী। কর্মসূচিতে যোগ দিতে নগরীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন ইশরাক সমর্থকরা। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টার ভূমিকা নিয়েও সমালোচনা করেন। ঢাকাবাসী বলেন, আদালতের নির্দেশনা ও সরকারের গেজেট প্রকাশের পরও তারা শপথ না পড়িয়ে সরকার আইনের লঙ্ঘন করেছে। আদালতের মাধ্যমে যে রায় ঘোষণা করা হয়েছিল, ওনাকে বিজয় ঘোষণা করা হয়েছে, তারপর গেজেট প্রকাশ করা হয়েছিল, তারপর ওনাকে শপথ না পড়িয়ে মেয়রের দায়িত্ব না বুঝিয়ে টালবাহানা চলছে। আমরা ঢাকাবাসী মনে করি, পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে পর্যন্ত এসেছি। ওনাকে অচিরেই এই নগর ভবনে বসে ওনার দায়িত্বকে বুঝিয়ে দিয়ে এই অপরিচ্ছন্ন নগরকে পরিচ্ছন্ন করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই প্রয়োজন। শপথ নিয়ে যত বন্ধু আমার ইশরাক সাহেবকে না বসাবে মেয়র হিসাবে, আমার ঢাকাবাসী এটা সবসময় এদিকে থাকবো মরা পর্যন্ত, যত বন্ধু রাজনীতিক আমাদের ইশরাক সাহেব না বসবে। নির্বাচন কমিশন গেজেট দিয়েছে, আদালত রায় দিয়েছে। এই সরকার যেহেতু মেয়াদ তোয়াক্কা করে নাই, তা আমরা তোয়াক্কা করব না। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের জনগণের বিজয় নিয়ে এবং মেয়র ইশরাককে চেয়ারে বসিয়ে যতদিন লাগে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে অন্য যে কোনো দিনের চেয়ে সোমবার আলাদা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাগরিক সেবা নিতে সকাল থেকে নগর ভবনে আসেন ঢাকাবাসী। কেউ এসেছেন ওয়ারিস সনদ নিতে, কেউ এসেছেন কারো মৃত্যু সনদ নিতে। নগর ভবন ছাড়াও সরব ছিল দক্ষিণ সিটির সব কার্যালয়গুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। নতুন বাংলাদেশ সৃষ্টিতে কাব স্কাউট সদস্যের আত্মত্যাগকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউট সদস্যদের এমন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। তেজগাঁওয়ে বাংলাদেশ স্কাউটের দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশ সেরাদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষা জীবনে তিনি নিজেই স্কাউট সদস্য ছিলেন। 1955 সালে বিশ্ব জাম্বরিতে যাওয়ার গল্প শোনান স্কাউট সদস্যদের। বলেন, শিক্ষা জীবনের এই বয়সের অভিজ্ঞতা অর্জন ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে পারে। সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কাজে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো এখন, আমিও থাকতে পারলে ভালো হতো, এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো। বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় স্কাউটিং এর আত্মদান সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে একটি বিশেষ ও গৌরবের দিন বলেও তিনি উল্লেখ করেন। শুধু বাংলাদেশের স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। স্কাউট সদস্যদের অভিজ্ঞতার মাধ্যমে শুধু স্কাউটরাই লাভবান হবে না, সারা পৃথিবী এর সুবিধা নিতে পারবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 10:30টার দিকে দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে দাবি করে এতে 4 জন আহত হয়েছে বলে জানানো হয় এনসিপির পক্ষ থেকে। ককটেল হামলার প্রতিবাদে রাত 11:30টার কিছু পরে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। বিক্ষোভ মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা অভিযোগ করেন, সংস্কার এবং বিচারকে বিলম্বিত করতেই তাদের দলের কার্যালয়ের সামনে
হামলা করা হচ্ছে। হামলা করে তাদেরকে পিছু হটানো যাবে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না বলেও দাবি করা হয় সমাবেশ থেকে। যেভাবেই হামলা করুক না কেন, অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী, আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন, তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে। ফ্যাসিবাদের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন, গত 17 বছর শত নির্যাতন চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি আওয়ামী লীগ সরকার, বরং অত্যাচারের কারণে বিএনপি এখন অনেক বেশি সংগঠিত। বিএনপির সদস্য সংগ্রহ চলছে। এই সময় ফ্যাসিবাদের কোনো দোসর যাতে বিএনপিতে ভিড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন বিএনপি নেতারা। বিএনপি নেতা সাইফুল আলম নীরব বলেছেন, একটি দল ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পেছানোর পায়তারা করছে, তাদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির পক্ষ থেকে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে তিনি একথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘ 16 বছর তারেক রহমানের নির্দেশে জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকারের উৎখাত করেছে বিএনপির নেতাকর্মীরা। 15 দিনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়নি দাবি করে তিনি বলেন, বিগত 16 বছর এজন্য আন্দোলন করতে হয়েছে। নীরব বলেন, 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। নবীন ভোটাররা ভোট দিতে আগ্রহী উল্লেখ করে নীরব বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পেছানো যাবে না। এবারের ঈদে সবচেয়ে ভালো মানের কোরবানির পশুর চামড়া বর্গফুট প্রতি সর্বোচ্চ 39 টাকা দরে বিক্রি হয়েছে। এই মৌসুমে সংগ্রহ হওয়া চামড়ার 18% ছিল পচা। এমন তথ্য উঠে এসেছে সিপিডির জরিপে। অথচ ঢাকায় বর্গফুট প্রতি লবণযুক্ত চামড়ার দর সরকার ঠিক করেছিল 60 থেকে 65 টাকায়। বাংলাদেশের চামড়া সরবরাহ চেইন, কাঁচা চামড়ার মান এবং মূল্য নিশ্চিতকরণ বিষয়ে সোমবার এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম বলেন, কোরবানির সময়ে লবণযুক্ত চামড়ার পরিবর্তে কাঁচা চামড়ার দর বেঁধে দেওয়া উচিত ছিল। ন্যায্য দর নিশ্চিতে চামড়া খাতে বিদেশি বিনিয়োগ নিশ্চিতের ওপর জোর দেন তিনি। দেশের চামড়া ফেলে দিয়ে পণ্য রপ্তানির জন্য বিদেশ থেকে চামড়া আমদানির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ এই শিল্পের সংকট কাটিয়ে উঠতে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের তাগিদ দেন। অনুষ্ঠানে চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে বিকল্প বাজার তৈরি এবং কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশ সীমা বন্ধ। ইসরায়েলে দফায় দফায় ইরানের হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে সরাসরি সাফাই ট্রাম্পের। হরমুজ প্রণালী বন্ধের বার্তা বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানির আকাশচুম্বী দাম ও মূল্যস্ফীতি অস্বাভাবিক আকার নেয়ার শঙ্কা। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, জাতীয় নির্বাচনে ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে দুদকের চিঠি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।